বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া অনলাইন এডুকেশন শিক্ষা পরিবার থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাফফর হোসেন, সহকারী শিক্ষক, বালিকা উচ্চ বিদ্যালয়। তো আজকে আমি যে বিষয়ে তোমাদের সামনে ক্লাস নেব সেটা হচ্ছে চলতরিত অধ্যায়ের একটা বিষয়, যে বিষয়ের নাম হচ্ছে কুলম্বের সূত্র ও তার ব্যাখ্যা। কুলম্বের সূত্রে কি কি বিষয়ের উপর নির্ভর করে আর কুলম্বের সূত্রের প্রয়োগ। তো এখানে আমরা যে বিষয়টা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে এই কুলম্বের সূত্র বোঝানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, এর আগে আমরা পড়ে আসছি ক্লাস 9-এ অভিকর্ষ মহাকর্ষ একটা অধ্যায়। এই মহাকর্ষ সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে, তবে এই কুলম্বের সূত্রটা আমরা ভালো করে বুঝতে পারবো। তো আসলে মহাকর্ষের সূত্রটা কি ছিল? মহাকর্ষের সূত্র বিজ্ঞানী নিউটন প্রদান করছেন। নিউটনের সূত্র একে বলে। নিউটনের সূত্র বা মহাকর্ষের সূত্রটা ছিল এরকম: এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আসলে এইটা কি ছিল, যে এখানে দুইটা ভরের মধ্যে সম্পর্ক ছিল। দুইটা ভরের মধ্যে সম্পর্ক কি রকম? সেটা যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের সূত্রটা ছিল এরকম, যে এখানে আমরা দুইটা বস্তু নিয়েছিলাম, একটা m1 আর একটা নিয়েছিলাম হচ্ছে m2। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্র অনুসারে m1 সমানুপাতিক m2 আর একটা সূত্র যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d²। তাহলে এই দুইটা সূত্রকে যখন আমরা একত্রিত করছি তখন এই সূত্রটা ছিল হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে দুইটা সূত্রকে সমীকরণকে যদি আমরা একত্রিত করি তাহলে এখানে m1 m2 ভাগ d²। তো এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসতো, সেই ধ্রুবককে আমরা মহাকর্ষ ধ্রুবক g বলি। তাহলে এই মহাকর্ষ ধ্রুবক g, তাহলে এইটাই ছিল আসলে মহাকর্ষের সূত্র। মহাকর্ষের সূত্রটা কি ছিল? যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা দূরত্বটা নিয়েছিলাম হচ্ছে d। তাহলে এখানে কি f সমানুপাতিক m1 m2 ভাগ d²। এখানে মহাকর্ষ ধ্রুবক হচ্ছে g। তাহলে এই g এর একটা যেরকম মান আছে, এর মান হচ্ছে 6.673 গুণ 10⁻11 নিউটন বর্গমিটার কেজি ইনভার্স 2। ঠিক এখানে এই সূত্রের নাই আজকে এখানে আমরা যে সূত্র মানে নিউটন যে সূত্রটি ছিল, এই সূত্রটা ছিল শুধুমাত্র আকর্ষণ বলের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে এখানে কুলম্বের সূত্র আকর্ষণ এবং বিকর্ষণ দুটাই হতে পারে। কুলম্বের সূত্র আকর্ষণ এবং বিকর্ষণ দুটাই হতে পারে। তাহলে এখানে কুলম্বের সূত্রটা কি? সমধর্মী চার্জ আমরা জানি পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এইটা হচ্ছে চার্জের ধর্ম। ঠিক বস্তুদের পরস্পর নিজেদের দিকে আকর্ষণ করে, কিন্তু চার্জ যদি সমধর্মী হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানে কুলম্বের সূত্রটা হবে এরকম, যে কুলম্বের সূত্রটা হচ্ছে এরকম: সমধর্মী অথবা বিপরীতধর্মী। সমধর্মী হতে পারে, বিপরীতধর্মী হতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ, যেহেতু আমি বলছি সমধর্মী হলে বিকর্ষণ আর বিপরীতধর্মী হলে আকর্ষণ, এই জন্য বলা হচ্ছে সমধর্মী অথবা বিপরীতধর্মী আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক এখানে যেরকম সূত্র ছিল, যে মহাকর্ষ সূত্রটা ছিল এরকম: এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এখানে আমরা বলতেছি চার্জের ক্ষেত্রে চার্জটা কিরকম? সমধর্মী অথবা বিপরীতধর্মী। সমধর্মী অথবা বিপরীতধর্মী চার্জের আকর্ষণ অথবা বিকর্ষণ। তাহলে ওখানে আমরা কি বলছিলাম? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে শুধুমাত্র আকর্ষণ করে। তাহলে এখানে সমধর্মী বিপরীতধর্মী কোনো ব্যাখ্যা নেই, কারণ বস্তুটা সবসময় কি করে? পরস্পর নিজের দিকে আকর্ষণই করে। তাহলে এই জন্য আমরা কি বলতেছি? সমধর্মী অথবা বিপরীতধর্মী চার্জের আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মহাকর্ষ সূত্রটা কি ছিল? যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান
বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক এখানে আমরা যদি এখন এই সূত্রের ন্যায় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে, দুইটা চার্জ, একটা হচ্ছে সমধর্মী হতে পারে অথবা একটা নিলাম q1 আর একটা হচ্ছে q2, এদের মধ্যবর্তী যথারীতি দূরত্ব হচ্ছে d এবং আকর্ষণ বল যদি F হয়, আকর্ষণ যদি বল F হয়, তাহলে এই সূত্রের নেই একই বিষয় হবে যে এখানে শুধু ভরের ক্ষেত্রে ছিল আর এখানে কি হবে, চার্জের ক্ষেত্রে ছিল। তাহলে সেই ক্ষেত্রে এখানে চার্জটা কিরকম হতে পারে, বিপরীতধর্মী হতে পারে, সমধর্মী হতে পারে। এটা কি ধর্মী এটা আমরা এখনো ব্যাখ্যা করে নেই। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, মনে করি q1 এবং q2 দুটি চার্জ, এখানে যেরকম আমরা ধরে নিয়েছিলাম m1 এবং m2 দুটি ভর, এদের মধ্যবর্তী দূরত্ব ধরছিলাম d, এদেরও মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এদের আকর্ষণ বল আমরা কি ধরছিলাম F, আকর্ষণ বল F। তাহলে এই ক্ষেত্রে এখানে আকর্ষণ বলটা হচ্ছে F। তাহলে এই সূত্র আর এই সূত্রের মধ্যে মূল যেটা পার্থক্য সেটা হচ্ছে এখানে ভরের আর এইটা হচ্ছে চার্জের। তাহলে এই জন্য এই সূত্রটা এরকম হবে, মানে যে এখানে যেরকম ছিল এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যেটা ছিল সেটা কি, সমধর্মী অথবা বিপরীতধর্মী। চার্জের আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা সেই ক্ষেত্রে সূত্রটা করি, তাহলে F সমানুপাতিক q1 q2 এবং এখানে কি হবে, যথারীতি F ব্যস্তানুপাতিক 1/d²। তাহলে এখানে কি হবে, এটা সমীকরণ নাম্বার 1, এইটা সমীকরণ নাম্বার 2। তো এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে এইটা হচ্ছে শুধু ভরের ক্ষেত্রে আর এইটা হচ্ছে কি চার্জের ক্ষেত্রে, কিন্তু বিষয় মোটামুটি এক। এই জন্য আমি তোমাদের এই বিষয়টা শেখানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, এই বিষয়টা আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এই দুটো সূত্রকে যদি আমরা একত্রিত করি, তাহলে এইটা আমরা মিশিয়ে দিলাম, এই দুটো সূত্রের মহাকর্ষ সূত্রের ন্যায় যদি আমরা এই দুটো সূত্র কি করি, একত্রিত করি, অর্থাৎ সমীকরণ 1 ও 2 হতে পাই। তাহলে কি পাবো এখানে, F, তাহলে q1 q2 ভাগ d²। তাহলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসবে, ওখানে মহাকর্ষ ধ্রুবক যেরকম ছিল g, এখানে ধ্রুবক আসবে হচ্ছে c। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, q1 q2 ভাগ d²। আসলে এইটা ওই জায়গাতে যেরকম মহাকর্ষ ধ্রুবক ছিল হচ্ছে g, g এর একটা ফিক্সড মান ছিল যে 6.673 গুণ 10⁻11 নিউটন বর্গমিটার কেজি ইনভার্স 2। ঠিক কুলম্বের একটা মান আছে নির্দিষ্ট। তাহলে এই কুলম্বের ধ্রুবক c এর মান হচ্ছে কত, 9 গুণ 10⁻9 নিউটন বর্গমিটার কুলম্ব ইনভার্স 2। এখানে কি ছিল যে কুলম্বের মানে মহাকর্ষ ধ্রুবকের ছিল হচ্ছে 6.673, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক যদি আমরা চিন্তা করি তাহলে এটা ছিল 6.673 গুণ 10⁻11 নিউটন বর্গমিটার কেজি ইনভার্স 2। আসলে মূল পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, এখানে কি কুলম্ব ইনভার্স 2, এখানে হচ্ছে কেজি ইনভার্স 2, কিন্তু এদের ধ্রুবকের মান আলাদা, এই ধ্রুবকের মান আলাদা। আসলে কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 গুণ 10⁻9 আর এখানে g এর মান হচ্ছে 6.673 গুণ 10⁻11 নিউটন বর্গমিটার কেজি ইনভার্স 2। তাহলে এখানে আমরা কুলম্বের সূত্রটা আর তার প্রয়োগ আমরা বুঝতে পারলাম এবং এই সূত্রের ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম। আসলে আমি এটা যদি আবার রিভিউ করি তাহলে আমরা এখানে কি পাই, যে কুলম্বের সূত্রটা কি, যে সমধর্মী অথবা বিপরীতধর্মী চার্জে আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে তাহলে এই সূত্রটা আমরা কি ধরে নিয়েছিলাম যে q1 এবং q2 দুটি চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, আকর্ষণ বল F হলে তাহলে এখানে কি হবে, আকর্ষণ বল F হলে এখানে F সমানুপাতিক q1 q2, প্রথম সূত্র ছিল এরকম, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ, এখানে দূরত্ব আমরা d ধরছি, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সমীকরণ 1 ও 2 যদি আমরা একত্রিত করি তাহলে F
সমানুপাতিক q1 q2 ভাগ d স্কয়ার। তাহলে f এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তাহলে একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবককে আমরা বলতেছি c। তাহলে এই ধ্রুবককে আমরা কি বলতেছি q1 q2 ভাগ d স্কয়ার। তাহলে এই c এর একটা মান হচ্ছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9। তাহলে এরপর দ্বিতীয় যে টপিকস আমার, দ্বিতীয় টপিকসটা হচ্ছে কুলম্বের সূত্র কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা জানি কুলম্বের সূত্র তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর? তিনটি বিষয়ের উপর। তাহলে এখানে কি প্রথম কথা হচ্ছে আধান দ্বয়ের প্রকৃতির উপর। আধান দ্বয়ের প্রকৃতির উপর। আধান দ্বয়ের পরিমাণের উপর। আধান দ্বয়ের দূরত্বের উপর। তাহলে এখানেই আমরা তিনটি বিষয় জানলাম। প্রথম বিষয়টা ছিল এরকম যে কুলম্বের সূত্র তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আধান দ্বয়ের প্রকৃতির উপর, আধান দ্বয়ের পরিমাণের উপর, আধান দ্বয়ের দূরত্বের উপর। তাহলে আসলে এখানে দূরত্বের পরিবর্তন হলে আধান দ্বয়ের পরিমাণের পরিবর্তন হতে পারে, আবার আধান দ্বয়ের পরিবর্তন হলে দূরত্বের পরিবর্তন হতে পারে, আবার আধান দ্বয়ের প্রকৃতি। আসলে এই তিনটা বিষয় ছাড়া কুলম্বের সূত্র আসলে আমরা কল্পনা করতে পারি না। তাহলে এখানে আমরা তিনটা বিষয় তোমরা ইচ্ছে করে লিখে দিতে পারো, যে আধান দ্বয়ের প্রকৃতির উপর, আধান দ্বয়ের পরিমাণের উপর, আধান দ্বয়ের দূরত্বের উপর। তাহলে এখানে আমরা তিনটা বিষয় অলরেডি শিখে গেলাম। তাহলে এই জায়গাতে তিনটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসবে হচ্ছে কুলম্বের সূত্র ও তার প্রয়োগ। প্রয়োগ বলতে এখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা অর্থাৎ গাণিতিক টার্মটা এখানে বুঝাবো। তাহলে এখানে কুলম্বের সূত্রের সহজ এবং সবচেয়ে কিছু সহজ অঙ্ক আমরা প্রাথমিকভাবে করব, এরপরে পর্যায়ক্রমে মানে আমরা চেষ্টা করব ব্যাখ্যা করার জন্য। তো প্রথমে আমি একটা উদ্দীপক দেই। উদ্দীপকটা হচ্ছে দুইটা আমরা কুলম্ব নিলাম, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার নিলাম। তাহলে 5 মিটার এখানে দিলাম 30 আর এখানে দিলাম হচ্ছে 20। তাহলে এই দুইটা হচ্ছে আধান। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। প্রথম প্রশ্ন হতে পারে যে আধান দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করো। এরপরে 1 নাম্বার এই প্রশ্ন এই একইভাবে হতে পারে, আধান দ্বয় দ্বিগুণ হলে তবে আকর্ষণ বলের কি পরিবর্তন হবে। দূরত্ব অর্ধেক হলে আধান দ্বয় দ্বিগুণ হলে আকর্ষণ বলের মান কি পরিবর্তন হতে পারে, ব্যাখ্যা করো। এরপরে আসতে পারে যে একটা আধান দ্বিগুণ হলে তবে কি পরিবর্তন হতে পারে, অথবা আকর্ষণ বলের এখানে কি পরিবর্তন হতে পারে। আমরা প্রথমেই এখানে আকর্ষণ বলটা নির্ণয় করব। তাহলে তোমরা জানো এখানে q1 আছে হচ্ছে 30 ছি এবং q2 আছে হচ্ছে 20 ছি, এবং এখানে c একটা ধ্রুবক লাগবে, যে ধ্রুবকের মান হচ্ছে 9 গুণন 10 পাওয়ার 9 নিউটন বর্গমিটার কুলম্ব ইনভার্স 2। এবং আকর্ষণ এখানে দূরত্ব দেওয়া আছে কত, 5 মিটার। এখানে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 5 মিটার। তো এখানে এরপরে যেটা দেওয়া থাকবে যে f সমান সমান ওয়াট। তাহলে এখানে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে পারবো, যে আমরা জানি যে f সমান সমান q1 q2 ভাগ d স্কয়ার। এখানে অবশ্যই ধ্রুবক থাকবে c। তাহলে এখানে এই মানগুলো আমরা বসাবো। এই c টা বাচ্চারা সবচেয়ে ভুল করে, এই c টা সাধারণত কোথায় যাবে, নিচে যাবে না উপরে যাবে, অবশ্যই উপরে যাবে। তাহলে এখানে কি করবে, 9 গুণন 10 পাওয়ার 9 গুণন কত 30 গুণন 20 ভাগ 5 এর উপর স্কয়ার। আমরা এই অঙ্কটা সরাসরি অ্যানসার করতে পারবো। তাহলে এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে অ্যানসারটা নির্ণয় করতে পারবে। তো অ্যানসারটা তোমরা নির্ণয় করে নিবে। যদি এখানে এখন আমি যেটা তোমাদের বললাম যে আধান দ্বয় দ্বিগুণ হয় তবে বলের কি পরিবর্তন, অথবা দূরত্ব অর্ধেক হলে বলের কি পরিবর্তন। তাহলে এখানে আধান দ্বয় যদি দ্বিগুণ হয় তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু এখানে আধান দ্বয়কে 2 দিয়ে গুণ করলেই যে অ্যানসার হবে সেইটাকে আবার
এইটা আমরা একবার করে নিব, আধান তো দ্বিগুণ করে আসলে এখানে বলের কি পরিবর্তন হচ্ছে সেইটা নির্ণয় করার চেষ্টা করব। এরপরে যেটা করব আমরা, যে এখানে যদি দূরত্ব অর্ধেক হয় তাহলে দূরত্ব অর্ধেক অর্থ কি, যে এই 5 মিটার দূরত্বটা অর্ধেক হবে। অথবা এখানে আরো প্রশ্ন আসতে পারে যে এখানে দূরত্ব অর্ধেক এবং এখানে যদি আমরা এই 30 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটারের 5 মিটার দূরে একটি বিন্দু স্থাপন করি, তবে এর তারা আধানে স্থাপন করলে উহার লব্ধি বল কোথায় শূন্য হবে। অর্থাৎ এখানে এই 30 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার এর আধানের সংযোগস্থলে 5 কুলম আধান স্থাপন করলে, অর্থাৎ এখানে আমরা যদি আরেকটা আধান স্থাপন করি তাহলে এইখানে লব্ধি বল শূন্য কোথায় হতে হবে। তাহলে এইখানে আমরা একটু আলোচনা করি। তাহলে এইখানে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে অবশ্যই এখানে কি হবে, দুইটা কুলম, একটা নিলাম আমরা যথারীতি 20 টি, আর একটা নিলাম তো এই জায়গায় যদি আমরা একটা চার্জ স্থাপন করি তাহলে এখানে কি হবে, তাহলে আমরা এখানে যেটা হবে সেটা হচ্ছে এই আধান কোথায় লব্ধি শূন্য হবে সেটা আমাদের ধরে নিতে হবে। যদি এইটুকু সমান আমরা ধরি x, তারপরে এইটুকু সমান কি হবে, এইটুকু আমরা ধরে নিব হচ্ছে কত মিটার দূরে অবস্থিত, তাহলে এখানে কি 10 মিটার দূরে অবস্থিত, তাহলে এখানে আমাদের কি হবে যে 10 মাইনাস এত। তাহলে এইটাতে একবার বের করতে হবে, এটা একটা বের করতে হবে। তাহলে লব্ধি বল কোথায় শূন্য হবে, তাহলে এই দুটো যেখানে সমান হবে লব্ধি বল সেখানেই শূন্য হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আগামী ক্লাসে আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আমি। আজকে ক্লাসের শেষ সময়ে এসে কিছু বিঘ্ন ঘটলো, এর জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। অবশ্যই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।